हरे कृष्णा। भक्त वृक्ष लीडर ट्रेनिंग क्लास करजोड़ा बांकुड़ा और भीमगढ़ ভক্তদের জন্য আজকে আমরা 10 নম্বর কোয়ালিটি থেকে আলোচনা আরম্ভ করছি। তার পূর্বে একটা উৎসাহ সম্বন্ধে একটু আলোচনা করব। উম, যেটা যে যে ব্যাপারে আমরা বললাম দৃষ্টান্তমূলক হওয়া উচিত, সেই সেই ব্যাপারে আবার উৎসাহ থাকা উচিত। যেমন মন্দিরে কোনো প্রোগ্রাম হচ্ছে, তো উৎসাহপূর্বক আমাকে অংশগ্রহণ করতে হবে। আর আমার স্টুডেন্টদেরকেও উৎসাহ প্রদান করতে হবে, তারাও যেন অংশগ্রহণ করে। বা আমি যদি গীতা ডিস্ট্রিবিউশন করার সেবা আমরা পেয়েছি হয়তো মন্দির থেকে ডিসেম্বর মাসে, তো আমরা উৎসাহপূর্বক অংশগ্রহণ করব আর স্টুডেন্টদেরকে উৎসাহ প্রদান করবো। বা কোনো সেমিনার আছে, কোনো ট্রেনিং আছে যেখানে সবাইকে ডাকা হচ্ছে, সেখানে আমরা যাব, অংশগ্রহণ করব আর সবাইকে উৎসাহ প্রদান করবো যাওয়ার জন্য। কোনো রথযাত্রা উৎসব হচ্ছে যেমন, তো সবাইকে উৎসাহপূর্বক নিয়ে আসতে হবে ভাগ অংশগ্রহণ করার জন্য। এইভাবে বিভিন্ন তারপরে জব আমরা সুন্দরভাবে জব করব ভোরে উঠে উৎসাহপূর্বক প্রতিদিন। হ্যাঁ, দৃষ্টান্তমূলক আমাদের সাধনাও এটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত। আমাদের জব, আমাদের মঙ্গল আরতি যা কিছু আমরা করবো দৃষ্টান্তমূলক হবে। সেটা আমরা খুব উৎসাহপূর্বক অংশগ্রহণ করবো জপের মধ্যে। প্রতিদিন জপ করবো, ওদেরকে উৎসাহ প্রদান করবো। বুক রিডিং ব্যাপারে আমাদের উৎসাহ থাকতে হবে, আর ওদেরকে উৎসাহ প্রদান করবে। ঠিক আছে, এটা ছিল দৃষ্টান্তমূলক এবং উৎসাহ। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, মানে হলো সৎ এবং স্পষ্ট হওয়া, মানে ईमानदार হতে হবে। সৎ মানে ईमानदार, আর স্পষ্ট বক্তা। স্পষ্ট বক্তা মানে উম, স্পষ্ট একই ব্যাপার। সৎ এবং স্পষ্ট বক্তা হওয়া উচিত। বাংলায় কোন ব্যাপারে সৎ হতে হবে এবং স্পষ্ট হতে হবে সেটা আমি বলছি। আহ সৎ এবং স্পষ্ট হওয়া উচিত। স্টুডেন্টদের প্রতি সৎ এবং স্পষ্ট হওয়া, যেমন আমাদের প্রতিদিন ভোরে 4টার সময় ঘুম থেকে উঠে 4:30টায় মঙ্গল আরতি করা উচিত। হুম, এটা আমরা ক্লাসে বলছি, কিন্তু আমি নিজে ওটা করছি না। হুম, কিন্তু আমি সবাইকে বলছি, আর আমি যদি নিজে না করি তাহলে ওখানে কি করা উচিত? তখন ওখানে সঙ্গ দাসের উচিত, তিনি বলবে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আদর্শ হচ্ছে 4:30টায় মঙ্গল আরতি করা, 4টার সময় ঘুমতে। কিন্তু আমি কোনো কারণে পারছি না, হয়তো আমার শরীর খারাপ আছে বা আমার রাত্রে লেট যে আমি ঘুমিয়েছি এই কারণে করতে পারছি না, কিন্তু যদিও আমি পারছি না কিন্তু এটা করা উচিত। এটাকে বলে সৎ। মানে আমি আমার আহ, যেটা করছি না সেটা বলবো না। হ্যাঁ, মানে সৎ ভাবে ওটা স্বীকার করবো যে আমার কিছু ত্রুটি আছে। বিক্রমপুর আপনি হাত তুলেছেন, আনমিউট করে বলুন। আনমিউট করুন, হ্যাঁ। ও, আমাকে একটু ডিউটিতে জয়েন করতে হবে। ও কৃষ্ণা, এখনই কটার সময় ডিউটি? ও আমাকে ডাকছে, অলরেডি ফোন করছে, দুবার ফোন করলো, আমি ওকে ওকে, আপনি যান। যদি আমার স্ত্রী আছে, হ্যাঁ। যদি আপনি আহ, রাখতে পারেন তাহলে ভিডিও অফ রেখে শুনবেন, না হলে পরে রেকর্ডিং শুনবেন। হ্যাঁ আমার স্ত্রী আছে, ও ওনার ফোনটা চালু করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ও ক্ষমা করবেন। এটা প্রথমে বললাম, যদি আমরা হয়তো ঘুম থেকে ওঠার পারছি না তাহলে বলবো যে আমি পারছি না। বা জব করা উচিত 16 মালা উইদাউট ফেল প্রতিদিন করে। হ্যাঁ, আহ, আমাদের উচিত যদি 16 মালা জপ আমরা সকালে সকালে সরিয়ে ফেলবো, করা উচিত। যেহেতু দীক্ষার সময় আমাদেরকে গুরুদেব প্রতিজ্ঞা করিয়েছেন 16 মালা জপ করা।
তো যদি আমি সকাল সকালে না করতে পারি, তো ছাত্রদের কাছে আমরা এডমিট করবো যে হ্যাঁ, যদিও সকালে করা উচিত কিন্তু আমার হয়তো কোনো কারণে আমি পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। এটা হলো সৎ। হুম? আর ক্লাসের মধ্যে হয়তো ছাত্র কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো, সেই প্রশ্নের উত্তর হয়তো আপনি জানেন না। হুম? তো উত্তর না জানলে অনেক সময় কি করে, কিছু কিছু সঙ্গদাস আছে, তারা ওটা ঘুরিয়ে 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 মানে কিছু না কিছু বলতে থাকে, উত্তরটা বলছে না, অন্য কথা বলছে। এরকম অভ্যাস হয়ে যায়, না আসল উত্তর বলে না, কিন্তু কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু বলতে থাকে। তো শেষ যখন যে প্রশ্ন করেছে সে বুঝতে পারবে যে এ তো জানে না, এমনি টাইম পাস করছে উল্টা পাল্টা বলে। তো সেটা ভালো না। যদি আমি কোনো প্রশ্নের উত্তর না জানি, তাহলে আমার কি করা উচিত? তখন আমি বলবো যে এই প্রশ্নের উত্তর আমি জানি না, আর আমি এটা খোঁজ করব বা প্রভুদের জিজ্ঞেস করব, আর নেক্সট উইকে এর আনসারটা দেব। এটাকে বলে সৎ, অনেস্ট। অথবা প্রশ্ন উত্তর জানে না আর কিছু ভুল উত্তর দিয়ে দেওয়া, মিথ্যা উত্তর দেওয়া অথবা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা, দুটোই খারাপ। মিথ্যা উত্তর দেওয়া ভালো না, আর ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা ভালো না। তার থেকে ভালো হচ্ছে বলে দেওয়া যে আমি এর উত্তরটা জানি না, আমি খোঁজ করে জানাবো, নেক্সট উইকে জানাবো। আর যদি আমরা কোনো প্রমিস করি, তাহলে আবার ওটাও কমিটমেন্ট হয়ে গেল, জানাবো, তাহলে আমাকে অবশ্যই রক্ষা করতে হবে। শুধু শুধু প্রতি সপ্তাহে কমিটমেন্ট করতে থাকবো যে নেক্সট উইক নেক্সট উইক নেক্সট উইক, তাহলেও ঠিক না। ওকে, এটাকেও সৎ বা অনেস্ট মধ্যে আসছে। এরকম আমি দুটা উদাহরণ দিলাম, এরকম সব ক্ষেত্রেও সঙ্গ দাসকে সৎ আর অনেস্ট, অনেস্ট এবং স্পষ্ট বক্তা হওয়া উচিত। আহ এবার কর্তৃপক্ষ প্রতিও আমাদের সৎ আর অনেস্ট হতে হবে। আনমিউট করে বলুন, মাথায় হাত তুলেছে। হরে কৃষ্ণ প্রভু। বলছি প্রভু, আমাদের হয়তো মন্দির থেকে বা কর্তৃপক্ষ আমাদেরকে বললো যে আমরা একটা ট্যুর করেছি, আপনি চলুন। তখন হয়তো আমি তাকে একটু বাহানা করলাম যে আমার ডিউটি আছে বা আমার কোনো কাজ আছে, আমি যেতে পারছি না, মিথ্যা করে হয়তো আমি সেটা বললাম। পরে আমাদের প্রভু যখন জানতে পারবে তখন সেটা ঠিক হবে না। সেইখানে প্রভু আমাকে অনেস্ট থাকা উচিত। হয়তো আমি তাকে ওনাদেরকে বলা উচিত যে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি যেতে পারছি না। কিন্তু সেখানে মিথ্যা কথাটা বলা, এটা একটা হ্যাঁ, এটা আপনি বলেছেন। বলেছিলাম গত ক্লাসে মনে হয়, তার মানে এটা আলোচনা হয়েছে মনে হয়। তো কর্তৃপক্ষ সামনে স্পষ্ট বলা, কিভাবে স্পষ্ট বলতে হবে, মাতে উদাহরণ দিলেন, তার মানে এটা আলোচনা হচ্ছে মনে হয় যে কর্তৃপক্ষ কোনো সেবা দিচ্ছে আপনাকে, কোনো কিছু করতে বললো, তো আপনি যদি না করতে পারেন সেই কাজটা, তাহলে বলা উচিত যে আমি এটা পারবো না। হুম? আর যদি ওই কাজটা আপনার বুঝতে পারছেন না, তাহলে প্রশ্ন করা উচিত যেটা আমি বুঝতে পারছি না। আর আপনার যদি কোনো অসুবিধা হয়, তো অসুবিধাও স্পষ্ট ভাবে বলা উচিত। যদি আমি স্পষ্ট ভাবে না বলি, আবারে দেখি যে আমি কাজ করলাম না, তাহলে অথরিটি অসন্তুষ্ট হবে। আর যেটা ট্যুরের উদাহরণ দেওয়া, ট্যুর বা পিকনিক হচ্ছে মন্দির থেকে, তো আমাদের যেতে বলা হচ্ছে, আমরা যদি যাচ্ছি না, তো তার কারণটা হয়তো বলতে পারছি না কেন আমি যাচ্ছি না। তো সত্যি কারণটা বলে দিলে ভালো, যে আমি এই জন্য যেতে পারছি না। হয়তো আমার কাজ আছে, ডিউটি আছে, বাড়িতে কোনো কাজ আছে, অথবা হয়তো আমার সত্যিকারই ট্যুরের ম্যানেজমেন্ট ভালো লাগছে না, সেটা যে কোনো কারণ স্পষ্ট বললে ভালো। ওকে, এখানে আরো অনেক উদাহরণ হতে পারে। তো স্পষ্ট বলার মধ্যে একটা ব্যাপার আছে, যখন আপনি স্পষ্ট বলবেন, তখন আপনার ওই মুহূর্তে ওই মুহূর্তে কিন্তু খারাপ লাগবে।
আপনি বলছে তাকেও খারাপ লাগবে, যাকে বলছেন তাকেও খারাপ লাগবে, তো অথরিটি খারাপ লাগবে। কিন্তু কিন্তু যদি না বলা হয় তাহলে পরে আরো বেশি খারাপ লাগবে। স্পষ্ট বললে তখন খারাপ লাগবে, অল্প খারাপ লাগবে, কিন্তু না বলে যখন কিছু আমি ভুল করব তখন জানতে পারবে, তখন আরো বেশি কষ্ট পাবে। তাই জন্য স্পষ্ট বললে কম কষ্ট হবে। हाँ सेवक प्रतिपादक प्रभु अनम्यूट करें बोलবেন। নন্দানন্দ, প্রভু, আমাদের যখন গীতা ম্যারাথন চলে তখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদেরকে বলে যে প্রভু আপনাকে এবছর গীতা ম্যারাথনে 1,000 গীতা প্রচার করতে হবে। তো দেখা যায় যে 1,000 গীতা প্রচার করা আমার পক্ষে সম্ভব না, আমি হয়তো পারবো 500 গীতা প্রচার করতে। তো সেখানে স্পষ্ট করে বলা ভালো যে প্রভু আমাকে 1,000 গীতা দেবেন না, আমাকে 500 পিস দেন, আমি 500 পিস গীতা প্রচার করে দেবো। 1,000 পিস গীতা প্রচার করতে বললো, আমি নিয়ে নিলাম 1,000 পিস গীতা। আর ম্যারাথন মাসে দেখা গেল ম্যারাথন মাস পেরিয়ে গেল, আমার হয়তো 500 পিস প্রচার হয়েছে, পরবর্তীতে সেটা যদি না বলা হয় স্পষ্ট হবে, তাহলে সেটা হয়তো খারাপ দেখা দেয়। সেই জন্য প্রভু ওখানে স্পষ্ট কর্তৃপক্ষকে বলাটাই ভালো প্রভু। हाँ এটা ভালো, ভালো এক্সাম্পল, ভালো এক্সাম্পল, রাইট। রাইট, এটা ঠিক উদাহরণ দিয়েছেন প্রভু। আর এটাতে দুই দিকেই কষ্ট হবে, মানে আমারও কষ্ট হবে, আমি দিয়ে 1,000 গীতা নিয়ে নিই আর ওরা তো দিয়ে দেবে। হ্যাঁ, আমি তখন বলতে পারলাম না যে আমার পারবো না, কিন্তু পরে কি হবে, শুধু অথরিটি কষ্ট, আমারও কষ্ট হবে, আমার মাথা, আমারও জায়গা অনেক ব্লক থাকবে, আমার টাকা ব্লক হয়ে যাবে, জায়গা ব্লক হয়ে যাবে, বারবার আমাকে জবাবদারি দিতে অথরিটিকে ফোন করবে, বারবার বলতে লাগবে, কষ্ট আমাও পাবো, কষ্ট ওরাও পাবে। তা থেকে আগে স্পষ্ট বলে একটু কষ্ট হবে তখনই কষ্ট দিয়ে দেওয়া ভালো, যে আমি 500 দিন, আমাকে 600 দিন। ওকে, নেক্সট 11 নম্বর পয়েন্ট আছে, হ্যাভ এন্ড উইলিং টু গিভ টাইম, মানে সময় দিতে প্রস্তুত, সময় দিতে প্রস্তুত, সময় দেওয়া। একজন সঙ্গদাস বা একজন টিচার তাকে আহ, প্রথমে একটা ক্লাস চালানোর জন্য কত সময় দিতে হয় এটা আমরা হিসাব করব। একটা ক্লাস চালাতে গেলে একজন সঙ্গদাসকে কত সময় দিতে হয়, মানে যে নতুন সঙ্গদাস হবে তার এটা জানা প্রয়োজন, কেন সে তো জানে না, তার মনে করছে আমি এটা ক্লাস চালাবো, তার জানা প্রয়োজন তার কত সময় দিতে হবে। প্রতি সপ্তাহে যখন ক্লাস হবে তখন 2 ঘন্টা তার সময় ক্লাসে দিতে হবে, আর ক্লাসে আগে পিছে আধা ঘন্টা করে যাবে। হুম, ক্লাসটা রেডি করতে আর বাইন্ড আপ করতে প্রসাদ খেতে, তাহলে 3 ঘন্টা হলো। আর যদি ট্রাভেলিং করে আপনি যদি কোথায় যান ক্লাস দিতে, তাহলে ওখানে আবার 1-1 ঘন্টা অ্যাড হবে, তাহলে 4-5 ঘন্টা আপনার ওখানে একটা ক্লাসের পিছনে ওই দিনে যাচ্ছে, যেদিন ক্লাস সেদিন 4 ঘন্টা যাবে সপ্তাহে 4 ঘন্টা। এবার ক্লাসে একদিন আগে আমাকে ক্লাসের জন্য প্রস্তুত হতে হবে, পড়তে হবে, যে যে সাবজেক্টটা ক্লাসে আলোচনা হবে সেটা আমাকে স্টাডি করতে হবে, স্টাডি করার জন্য তো একটু টাইম দিতে হবে, তো ওখানে একটু ধরুন 1 ঘন্টা তো লাগবে। আর যদি কোনো কিছু ধরুন আপনি বুঝতে পারছেন না, সেটা কাউকে জিজ্ঞেস করে, যে এই প্রশ্ন এখানে আসতে পারে, লোকেরা জিজ্ঞেস করবে, তো একটু খোঁজ করতে হবে, রেডি হতে হবে ক্লাসের জন্য। আর শুধু ক্লাস, যারা নতুন ক্লাস যদি আপনি আরম্ভ করেন একদম নতুন, তো সেখানে শুধু প্রবচন করলে বা ক্লাস দিলে কাজ হবে না। ক্লাসে আমরা আগে আলোচনা করেছি যত্ন পরায়ণ হওয়া, মানে তার সঙ্গে সম্বন্ধ বা রিলেশনশিপ ডেভেলপ করতে গেলে ক্লাসের বাদে আর একদিন মাঝখানে একদিন আমাকে তাদের সঙ্গে ফোন করে যোগাযোগ রাখতে হবে। কমপক্ষে একজনকে ধরুন 5 মিনিট করে তো কথা বলতে হবে, খুব বেশি কথা বলা উচিত নয়, কিন্তু অল্প করে, তাহলে সম্বন্ধ হবে, রিলেশনশিপ। আর তখনই তারা
তাদের মনের কথা বলবে, প্রবলেম বলবে, তখন সঙ্গদাস বা টিচার সংশোধন করবে, তারপর তার ভক্তিতে প্রগতি হবে। ভক্তি প্রগতি করার জন্য এই সম্বন্ধ রিলেশনশিপ বিল্ড আপ করার প্রয়োজন আছে। তার আগে তাকে ফোন করতে হবে, তার জন্য সময় লাগবে। আর কি, আরেকটা সঙ্গদাস যিনি একটা ক্লাস চালাচ্ছেন, ক্লাস নিচ্ছেন টিচার, তাকে তো নিজেও টিচার ট্রেনিং ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সেটা প্রতি সপ্তাহে হচ্ছে বা হবে, সেখানেও টাইম দিতে হবে। টিচার ট্রেনিং ক্লাসেও টাইম দিতে হবে। তো কেউ যদি মনে করে যে আমি টিচার ট্রেনিং ক্লাস অ্যাটেন্ড করবো না, হ্যাঁ, অনেক সময় চলে যাচ্ছে, তাহলে কি ঠিক হবে? যে প্রতি সপ্তাহে টিচার ট্রেনিং ক্লাস আমার দ্বারা হবে না, এত ঘন ঘন কি দরকার আছে? এটা কি ঠিক এরকম চিন্তা করা? ঠিক না। কেননা ইনপুট আর আউটপুট, আমি যদি ইনপুট না নিই তাহলে আউটপুট করতে পারবো না। মানে আমি যদি শ্রবণ না করি তাহলে আমার পক্ষে কীর্তন করা সম্ভব হবে না। ওকে, চন্দনাঙ্গ গৌর 5টা 15 বেরিয়ে যাবে, ঠিক আছে। পরে রেকর্ডিং শুনে নেবে। তো আমি যদি কীর্তন করি বেশি আর শ্রবণ না করি, তাহলে ঠিক শ্রবণ কীর্তন দুটো ব্যালেন্স করতে হবে। আমি যতটা প্রবচন করব তার থেকে বেশি আমাকে শ্রবণ করতে হবে, কম না। তো এই জন্য যদি কেউ একটাও ক্লাস করে, তাকে একটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, টিচার ট্রেনিং ক্লাস। আর যদি কেউ সপ্তাহে 5 দিন 6 দিন ক্লাস করছে, তার তো অবশ্যই অবশ্যই টিচার ট্রেনিং ক্লাস করা দরকার, যেহেতু তিনি বেশি কীর্তন করছে, তাকে শ্রবণ করতে হবে। তো শুধু শুধু যদি কেউ কীর্তন করে, শুধু প্রবচন করে আর শ্রবণ না করে, তাহলে ভুল পথে পরিচালিত হবে সে। না, আমরা কিছু ভক্তের দায়িত্ব নিয়েছি, তো আমাদেরও কেউ দায়িত্ব নেবে, তাহলে আমি পরম্পরার সঙ্গে যুক্ত থাকবো। হুম। আর আমি যদি কিছু লোককে মার্গদর্শন প্রদান করছি, তো আমাকেও মার্গদর্শন কারো থেকে নিতে হবে। আমি যদি শিক্ষক হই, তো আমাকে ছাত্র হতে হবে। যদি ছাত্র কেউ না হতে পারে, তাহলে সে শিক্ষক হতে পারবে না। ছাত্র আর শিক্ষক দুটোই আমাদের একই সঙ্গে হতে হবে। তাই জন্য টিচার ট্রেনিং ক্লাস হয়ে যাচ্ছে সঙ্গ দাসের কাছে, সেখানেও কিছু সময় দিতে হবে। আর উৎসব হচ্ছে তখন যেতে হবে, কোনো প্রোগ্রাম সেমিনার ইত্যাদি ইত্যাদি, সেখানে সময় দিতে হয়। সেটা সেগুলো অপশনাল, কিন্তু এই মিনিমাম যেটা বললাম প্রতি সপ্তাহে ধরে নিন ওখানে 4 5 ঘন্টা 6 7 8 ঘন্টা সপ্তাহে, কিন্তু তার মিনিমাম টাইম যাচ্ছে টোটাল এক সপ্তাহে, যিনি একটা ক্লাস চালাবে। ওকে, এটা মনে রাখবেন। নেক্সট পয়েন্ট আছে, বি পেশেন্ট এন্ড টলারেন্ট। বি পেশেন্ট এন্ড টলারেন্ট মানে ধৈর্য, ধৈর্য, সহিষ্णुता এবং ক্ষমা, 3টা গুণ তার মধ্যে থাকতে হবে। এক সেকেন্ড, সহিষ্ণু না হলে, ধৈর্য, সহিষ্ণু আর ক্ষমা, এই 3টা গুণ একসঙ্গে চলে। মানে যদি কেউ ধৈর্য না থাকলে সহিষ্ণুতা হবে না, হ্যাঁ, সহিষ্ণু না হলে ক্ষমা করতে পারবে না। ধৈর্য মানে কি আপনারা সবাই জানেন ভালো করে, তাই না? তো ধৈর্য না হলে, সহিষ্ণু মানে সহ্য করা, সহ্য করার ক্ষমতা। সহ্য না করতে পারলে আমরা ক্ষমা করবো না, কাউকে ক্ষমা করতে পারবো না। এই 3টা গুণ থাকতে হবে। কিভাবে, এটা আলোচনা করছি। যে উম ধরুন একটা ভক্ত ক্লাসে দেরি করে আসছে, হুম, একজন ভক্ত ক্লাসে দেরি করে আসছে, প্রতিদিন দেরি করে আসছে। তো আমরা রেগে গেলে হবে না। হুম, মানে তাকে ক্লাসে কয়েকজন তাকে জিজ্ঞেস করতে হবে কেন লেট আসছে, কিছু কারণ থাকতে পারে। হুম, এটা গতবার আলোচনা হয়েছিল মনে হয়, দেবীদাসবাবু কিছু উদাহরণ দিয়েছিলেন। তো এটা রিপিট হচ্ছে নাকি? দেবদাস বাবু, এটা আনমিউট করুন তো। বাবু, এটা
এই সম্বন্ধে একটা আলোচনা হয়েছিল। ওই যেটা আপনি যেটা আমরা বলেছিলাম যে আমাদেরকে ওটা বলতে গিভ পারেন আর কি। বেনিফিটস অফ ডাউট মধ্যে আলোচনা হয়েছিল। ডাউট, হ্যাঁ হ্যাঁ, যে তাদেরকে রাইট দায়িত্ব রাইট করে জিজ্ঞেস ওকে। করা দরকার যে এই কি ধৈর্য করছেন। আলোচনা হয়নি না, ধৈর্য পয়েন্টটা? না না, এ ব্যাপারে আলোচনা হয়নি, ওকে ঠিক ওইটার ব্যাপারে হুম। ঠিক আছে। তো ধৈর্যের মধ্যে যেমন কেউ একজন আমাদের সঙ্গদাস ছিল কলকাতায়, উনি কি করলো, ক্লাসের মধ্যে পানিশমেন্ট জারি করে দিয়েছে, মানে যারা যারা ক্লাসে লেট আসবে তাদেরকে, মানে আমাদের পানাগড় একজন প্রভু বলছে যে লেট আসবে তাকে দাঁড়িয়ে থাকতে হবে 10 মিনিট। মানে কান ধরা তো বাকি ছিল, কান ধরতে বলেনি, কিন্তু ভাবটা ওরকমই ছিল যে কান ধরে দাঁড়িয়ে থাকবে। তো একজন নতুন ভক্ত একদিন দেরি করে এসছে, নতুন ছিল সে, প্রথমবার এসছে ক্লাসে সে, আর তাকে দাঁড় করে দিয়েছে। সে আর দুবারা কোনোদিন আসেনি। কে আসবে প্রথমবার? আমরা বলছি বাইরে সংসারে জ্বালাতন থেকে লোকেরা এখানে আসছে শান্তি পেতে, আর এখানে এসে তাকে দিয়ে প্রথম দিনে পানিশমেন্ট দিয়ে দেয়, তাহলে কেউ আসবে? দুবারা আসবে না। এটা আরেকজন ভক্ত কলকাতায়, উম সঙ্গদাস, সে কি করছে যে ও সবাই লেট আসছে ক্লাসে, তো একটা নিয়ম জারি করে দিয়েছে যারা লেট আসবে আহ তাদেরকে ঢুকতে দেওয়া আপনার ক্লাসে, মানে এন্ট্রি বন্ধ। হ্যাঁ, তো এবার অনেক লোক দূর থেকে ট্রাভেলিং করে আসছে, আধা 1 ঘন্টা, হ্যাঁ, বাসে অটোতে টোটোতে 40-50 টাকা খরচা করে আসছে, তাই না? কলকাতায় তো একটা জায়গা থেকে এক জায়গায় যেতে এখানেও তো 50 টাকা খরচা হয়ে যায়, 40 টাকা খরচা হয়ে যায়। তো এসছে, এবার ওকে ঢুকতে দেওয়া হয় না ক্লাসের মধ্যে, তো কত খারাপ লাগবে। হুম? 5 মিনিট দেরি হচ্ছে, 10 মিনিট দেরি হচ্ছে, তাকে আউট করে দিয়েছে। তো এরকম ঠিক না, হ্যাঁ। এটা একটু ধৈর্য, সহিষ্ণু আর ক্ষমা, ক্ষমা গুণ থাকবে। একবার ভুল করেছে ক্ষমা করা হচ্ছে, দুইবার করেছে ক্ষমা করা হচ্ছে, তারপরে একে বোঝাতে হবে। হ্যাঁ, এটা সঙ্গ দাসকে একটু বুঝতে হবে, তাকে বারবার মহিমা বলতে হবে যে টাইমে আসলে কি লাভ হবে, সব বলতে হবে। তারপরে যদি কেউ ভক্তিতে প্রোগ্রেস হচ্ছে না, স্লো প্রোগ্রেস হচ্ছে, এক মালা অনেক দিন পরে 4 মালা, তারপর অনেক দিন পরে 8 মালা, অনেক দিন পরে 16 মালা, এখন নিরামিষ হয়তো সপ্তাহে, হ্যাঁ, 6 দিন নিরামিষ খাচ্ছে, কিন্তু একদিন খাচ্ছে না নিরামিষ। হম বা বা 7 দিনই নিরামিষ খাচ্ছে, কিন্তু বাড়িতে রান্না করতে হচ্ছে কারোর জন্য, অন্য কোনো তার পরিবারের জন্য রান্না করছে আমিষ, বা চা বানাতে হচ্ছে পরিবারের ছেলে মেয়েদের জন্য। তো তখন সঙ্গদাস তার উপরে রেগে রেগে যাওয়া ঠিক না। তার উপরে রেগে গেল, তাকে তুমি তুমি এত তোরা ভক্তিতে এগোচ্ছ না, তুমি দীক্ষা নিচ্ছ না, হ্যাঁ, তোমার ঠিক হচ্ছে না, তার উপরে রাগ করে উৎপাত করা ঠিক না, এটা খুব অন্যায়। কেননা ওনার বাড়িতে কিছু প্রবলেম আছে, সেটা বোঝা উচিত সঙ্গদাসকে। সঙ্গদাস কি চেষ্টা করছে, যে ওর দীক্ষা হয়ে গেলে আমার নাম হবে, যে আমার ক্লাস থেকে এত লোক দীক্ষা নিয়েছে, ওই অহংকার পুষ্টি হচ্ছে না সঙ্গদাসের, এই জন্য রাগ আসছে এখানে। আহ সঙ্গদাস ধৈর্য হারিয়ে যাচ্ছে, তার কারণটা কি আছে, তার নিজের অহংকার। হ্যাঁ, নিজের অহংকার জন্যই সঙ্গদাস এখানে ধৈর্য আর অসহিষ্ণু হচ্ছে, আর ক্ষমা করছে না। কারণটা কি? সঙ্গদাস মনে করছে যে এই লোকটা যেহেতু দীক্ষা হয়ে গেলে আমার ক্লাসে দীক্ষিত ভক্তের সংখ্যা বেশি হয়ে যাবে, আমি তখন বলতে পারবো কর্তৃপক্ষকে যে আমার কাছে এত লোক দীক্ষিত ভক্ত আছে, আমার থেকে এত লোক দীক্ষা নেবে, তাহলে আমার ওখানে সুনাম হবে। ওই সুনামের চক্করে কি হচ্ছে, একজন সঙ্গদাস তার মেম্বার উপরে একটু খারাপ ব্যবহার করছে। এখানে একটু সহিষ্ণুতা হতে হবে, ধৈর্য, ঠিক আছে, ধীরে ধীরে এগোচ্ছে সে, এগিয়ে আসছে। একদম দাঁড়িয়ে থাকলে প্রবলেম, এগোলে প্রবলেম নেই। তো স্লো চলছে, কিন্তু চলছে, তো চলছে, এটাই ভালো গুণ। কিন্তু স্লো চলছে, এটা কোনো দোষ নেই।
কিন্তু চলছে, এটাই গুড, বুঝতে পারছেন? তাহলে এটা ধৈর্য, সহিষ্ণু আর ক্ষমা। এবার আর একটা পয়েন্ট আছে, ওটা বললাম। আহ হয়তো কোনো ভক্ত আছে, তার জন্ম থেকে তার মধ্যে কিছু ত্রুটি আছে, তার মেমরি নেই, মনে রাখতে পারে না, বা তার বেশি যোগ্যতা নেই, আর্থিক সম্পন্ন নেই, হ্যাঁ, বা বিভিন্ন প্রবলেম আছে। তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে নেগলেক্ট করা ঠিক না। ও, তাকেও আমাদের সম্মান করা উচিত, তাকেও সমদৃষ্টিতে দেখে সহিষ্ণু হতে হবে। তার ত্রুটি আছে, হয়তো অনেকে আছে যারা লেখাপড়া জানে না, কিন্তু ভালো ভক্ত হতে পারে না। তারপরে কোনো ভক্তের অনেক সময় খারাপ স্বভাব থাকে, তাদের জন্ম এমন ব্যাকগ্রাউন্ডে তারা জন্ম হয়েছে যেখানকার আচার আচরণ কথাবার্তা সব লো ক্লাস। আমরা তাকে শুধরানোর চেষ্টা করব, কিন্তু কিন্তু তাকে আমরা অবহেলা করবো না, বা তাকে আমরা খারাপ চোখে দেখবো না, তাকে হীন মনোভাব করে দেখবো না। তারপরে যদি কেউ কোনো মিস্টেক করলো, একজন ভক্ত মিস্টেক করেছে মানে দোষ করেছে মানে কি, বড় মারাত্মক দোষ করেছে, কিন্তু অ্যাক্সিডেন্টাল, মানে হয়ে গেছে দোষ, পরে ক্ষমা চাইছে। দোষ মানে হয়তো সে পলিটিক্স করলো, হ্যাঁ, সঙ্গদাসের প্রতি পলিটিক্স করলো হতে পারে, বা সঙ্গদাসের নিন্দা করলো বাইরে কোথায়, বা কোনো নিয়ম ভঙ্গ করলো, যেটা নিয়ম পালন করছি তার মধ্যে কিছু ভঙ্গ করলো। এইসব ক্ষেত্রে কি হবে, জেনারেলি তো সঙ্গদাস রেগে যাবে, যেহেতু এরকম করেছে, তার আমি মুখ দেখবো না, তাকে আমি আমার ক্লাসে আসতে দেবো না, কোনো ক্লাস দিতে দেবো না। কিন্তু না না, সে এখন ক্ষমা চাইছে, তাহলে ক্ষমা করে দেওয়া উচিত, আর তাকে আবার শুধরানো উচিত। কিন্তু এটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি আমাদের ভীমগড়ে অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি দেখলাম যারা ওখানে নেতৃত্ব বৃন্দ আছে, তারা সবাইকে আবার আগড়ে ধরে এক করে নিয়ে নিল, মানে কোনো ভেতরে আর মনোমালিন্য রাখেনি। এটা ভালো। হম, মনের মধ্যে তাদের প্রতি কোনো আহ রেখে দেওয়া ভালো না, খারাপ ভাব, কিছু ঘটনা ঘটেছে তাকে মন থেকে ক্ষমা করে দেওয়া উচিত। ওকে, এটাই হচ্ছে ক্ষমা, সহিষ্ণুতা আর। ওকে, নেক্সট কোয়ালিটি আছে বি লয়াল টু শিল প্রভুপাদ, প্রভুপাদের প্রতি আনুগত্য। সবাই নোট করে আছেন তো, ভালো করে নোট করে যাবেন। আমি সঙ্গে সঙ্গে প্রশ্নটা হয়তো পড়ে যাই, আলোচনা করে যাই, না হলে কি হবে, দেখা যাবে আমি আলোচনা করলাম, প্রশ্নটাই বাদ পড়ে গেল। কত নম্বর প্রশ্ন আছে? 21 নম্বর প্রশ্ন। হুম, 20 নম্বর হচ্ছে উৎসাহী হওয়া আর উৎসাহ প্রদান করা। 21 নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৎ আর স্পষ্ট কথা না বললে কি অসুবিধা হতে পারে, উদাহরণ বলুন। সেটা আমরা আলোচনা হলো, গীতার উদাহরণ দেওয়া হলো, আর দু তিনটা ছাত্রদের প্রতি কি কি ব্যাপারে সৎ ও স্পষ্ট হতে হবে এটা আমরা আলোচনা করলাম। যেমন আমি দুটো উদাহরণ দিলাম, মঙ্গল আরতি, জপ, বই পড়া ইত্যাদি। তারপরে দাসকে ক্লাস ছাড়া আর কোথায় কোথায় সময় দিতে হয়, এটা আলোচনা করলাম, কোথায় কোথায় সময় দিতে হয়, ডিটেলে আলোচনা করেছি। এটা 23 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে একজন সঙ্গ দাস ছাত্রদের প্রতি কিভাবে ধৈর্য এবং সহিষ্ণুতা প্রদর্শন করবেন, সেটা আমরা এখনই আলোচনা করলাম। হুম, এবার আমরা এগিয়ে যাচ্ছি। হুম, আচ্ছা, আরেকটা প্রশ্ন 25 নম্বর, একজন সঙ্গ দাসকে কোন কোন ব্যাপারে ধৈর্য
সহিষ্ণুতা এবং ক্ষমা গুণ প্রদর্শন করতে হবে। এটা এখনই বললাম। হুম। এবার 26 নম্বর প্রশ্ন থেকে আগে যাচ্ছি আমরা। প্রভুপাদের প্রতি আনুগত্য। ছিল প্রভুপাদ হচ্ছে ইসকনের সমস্ত ভক্তদের শিক্ষাগুরু। হ্যাঁ, সমস্ত ভক্তদের, মানে ইসকনে কেউ প্রবেশ করা মাত্রই মানে অটোমেটিক শিক্ষাগুরু, তার মানে অটোমেটিক, মানে তাকে বলতে হবে না যে তোমার এখন প্রপাত শিক্ষাগুরু, এমনিতেই শিক্ষাগুরু সবার। এটা प्रथम पॉइंट। हाँ ठीक है, चंद्रांक को आप जा सकते हैं, बाद में सुन लीजिएगा। तो हाँ, अच्छा, শিল প্রভুপাদ সবার শিক্ষাগুরু। শুধু বর্তমান ভক্তদের শিক্ষাগুরু নয়, ভবিষ্যতে যারা হবে ইসকনের ভক্ত 10,000 বছর আগামী, তাদের সবার শিল প্রভুপাদ হচ্ছেন শিক্ষাগুরু। হুম? বর্তমান সবার আর ভবিষ্যতে তাদের শিক্ষাগুরু। এতে সবার ইসকনের বার্থ রাইট, মানে ইসকনে ঢোকা মাত্র সবার রাইট আছে, অধিকার আছে, জন্মগত অধিকার। প্রভুপাদকে গুরু বলার সবার অধিকার আছে। আর প্রভুপাদের লেখা বই, সেটা হচ্ছে ইসকনের আইন। ইসকনে কোনো আইন সংক্রান্ত আলোচনা হয়, যে এটা কোনটা ঠিক কোনটা বেঠিক, কি করা যাবে, কি নিয়ম নীতি নিয়ে যদি আলোচনা হয়, তার জন্য এভিডেন্স বা প্রমাণ কি হবে? প্রভুপাদের লেখা গ্রন্থ, সেটা হচ্ছে প্রমাণ। প্রভুপাদ বইয়ের মধ্যে যা লিখেছেন সেটাই ইসকনের জন্য আইন। আর এখন একটা প্রশ্ন আছে, যদি দেখা যাচ্ছে যে প্রভুপাদ কোন একটা পয়েন্ট আছে, তার উত্তরে এক জায়গায় একরকম বলেছেন, আর এক জায়গায় আর এক রকম বলেছেন, মানে পরস্পর বিরোধী স্টেটমেন্ট, বিরোধী বাক্য প্রভুপাদ বলেছেন, তো সেই ক্ষেত্রে কোনটা সত্য হবে? একজন ভক্ত বলছে প্রভু প্রভুপাদ এটা বলেছেন, আর একজন বলছে না না প্রভু প্রভুপাদ এটা বলেছেন। তাহলে দুটোর মধ্যে আমরা কোনটা স্বীকার করব? দেবীদাস প্রভু, কেউ আপনার আন্দাজ করতে পারেন কি উত্তর হতে পারে? গেস করুন, নাহলে আমি বলবো। আন্দাজ করে বলতে চান? আমার মনে হয় প্রভু, যেটা শাস্ত্রে আছে সেটাই, সেটাকে প্রমাণ বলে মানবো। আহ, শাস্ত্রে মানে প্রভুপাদ বলেছেন, আর শাস্ত্রেও আছে, দুটোই প্রভু, আছে। আছে এবং হরে কৃষ্ণ এবং প্রভু, আমরা প্রভু দেখবো যে প্রভু ছিল প্রভুপাদ যে কথাটা বারবার বলেছেন বইয়ে, সেটাকে আমরা মানবো। বারবার যে কথাটার উপর জোর দিয়েছেন। আপনি মনে হয় শুনেছেন না আগের লেকচার নেই? হ্যাঁ, দেখে মাথায় ঢুকে। কেউ কথাকে বারবার বলা যায়। ওকে, তো আমি এটাই বলেছিলাম আগে ক্লাসে, যে যদি প্রভুপাদ দুই রকম কথা বলে থাকেন, তাহলে আমাদের প্রথমে কি দেখবো? আমরা প্রথমে এটা দেখবো যে কথা প্রভুপাদ বেশি বার বলেছেন, একটা কথা 100 বার বলেছেন, আর একটা কথা একবার বলেছেন, তাহলে আমরা যেটা 100 বার বলেছি সেটাকে গ্রহণ করবো, একবার বলেছেন সেটা নয়, তাই না? এটা স্বাভাবিক তো। এটা দেখবেন, যে কথা প্রভুপাদ তার গ্রন্থের মধ্যে অনেকবার লিখেছেন সেটা বেশি প্রমাণ হবে, যেটা একবার লিখেছে সেটা কম প্রমাণ হবে, তাই না? দেবদাস বাবু বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। যেটা প্রভুপাদ অনেকবার বলেছেন। হ্যাঁ বলুন, কিছু প্রশ্ন? বুঝতে পেরেছি প্রভু। হ্যাঁ, এবার আরেকটা ব্যাপার আছে। প্রভুপাদ হয়তো কোনো ভক্তকে পার্সোনালি চিঠিতে কিছু মেসেজ দিয়েছে, লিখেছে যে তুমি এটা এটা করো। হুম। আর একটা কথা প্রভুপাদ বই লিখেছেন, দুটার মধ্যে যেটা বইতে লেখা আছে সেটা বেশি প্রামাণিক হবে, আর কোন ভক্তকে প্রভুপাদ ব্যক্তিগত ভাবে চিঠিতে লিখে দিয়েছে সেটা কম প্রামাণিক হবে। বোঝা যাচ্ছে কারণটা কি? কারণটা হচ্ছে যেটা বইতে লেখা আছে সেটা সবার জন্য। প্রভুপাদ যখন বইতে কিছু লিখছেন, তার মানে
সেই কথা সারা পৃথিবীর মানুষের জন্য, আর শুধু বর্তমান জন্য নয়, ভবিষ্যতে হাজার হাজার বছর পর্যন্ত ওটা প্রমাণ বাক্য হবে। কিন্তু একটা ভক্তকে যেটা প্রভুপাদ বলেছেন, সেটা শুধু ওই পরিস্থিতি, ওই সময় আর ওই স্থানকে কেন্দ্র করে প্রভুপাদ বলেছেন। বুঝা যাচ্ছে তো? যেমন একজন ভক্ত রাশিয়াতে গেছে, তো রাশিয়াতে প্রচার করতে গেছে। হুম। তো রাশিয়াতে প্রভুপাদ ওকে পাঠিয়েছে। ওখানে নর্থ পোল, মানে নর্থ পোল সাউথ পোল আছে না, মানে বরফের দেশ, শুধু বরফ, 24 ঘন্টা বরফ থাকে, সূর্য উদয় হয় না, কখন হয় কখন হয় না। সেই জায়গায় প্রচার করতে গেছে। সে বলছে প্রভুপাদ এখানে চিঠি লিখে বলছে যে এখানে তো কিছু খাবার পাওয়া যাবে কিনা সন্দেহ, তো আমি কি করে থাকবো প্রচার। তো প্রভুপাদ ওখানে বলছে যদি ওখানে তোমাকে মাছ খেয়ে থাকতে হয় তাও চলবে, কিন্তু তুমি ওখানে থাকো আর প্রচার করো। তাহলে এখানে যদিও ওই ভক্ত মাছ আর খায়নি, খাবার জোগাড় করে নিয়েছে, কিন্তু ওই উপদেশটা কি আছে, ওটা ওই স্থান আর ওই সময়, স্থান আর সময়কে কেন্দ্র করে বলছে। সময় মানে কি, এখন প্রভুপাদ জীবিত আছেন, প্রভুপাদ এই পৃথিবীতে আছেন, তিনি চাইছেন ওনার থাকতে থাকতে কিছু রাশিয়াতে প্রচার হয়ে যাক। একবার প্রচার হয়ে গেলে তারপরে তো আর খাবার অভাব হবে না, তারপরে খেতে চলবে না, শুরু করার জন্য বলেছেন স্টার্টিং। যেহেতু প্রচার হয়নি একদম, কোনো মানুষ কৃষ্ণকে জানে না, তাই জন্য প্রভুপাদ সেই রিস্ক ঝুঁকি নিয়ে গুরু হয়ে তিনি তার শিষ্যকে ওই আহ অল্পকালীন বিশেষ পরিস্থিতিতে একটা গুরু হিসেবে ওনার ওনার সে রাইট আছে, অধিকার আছে কিছু নিয়মটাকে অ্যাডজাস্ট করার জন্য। কিন্তু এটাকে অন্য দেশের লোকেরা এটাকে নকল করতে পারবে না, ওটা ওই জায়গার জন্য ছিল। আর অন্য সময়ও করা যায়, এখন বর্তমানে কেউ বললে চালে চলবে না। এখন যদি কেউ বলে আমি রাশিয়া যাব, আমি মাছ খাবো আর প্রচার করবো, না এখন চলবে না। তখন সেই পরিস্থিতি ছিল। বুঝে গেল? আমি এটা উদাহরণ দিলাম। এরকম প্রভুপাদ যদি ব্যক্তিগত ভাবে কাউকে কিছু বলে থাকেন, সেইটা প্রমাণ কম হবে। যেটা ওনার বইতে লেখা সেটা বেশি প্রমাণ। তার নেক্সট বইতে লেখে হচ্ছে প্রথম ফার্স্ট এ ক্লাস, মানে সবচেয়ে বেশি প্রামাণিক। আর ওনার প্রবচনের মধ্যে যেটা আছে, হুম, তার থেকে একটু কম। আর ওনার চিঠির মধ্যে যদি কিছু আছে ওটা আর একটু কম। হুম, বোঝা গেল? প্রভুপাদ আমাদের সকলের শিক্ষা গুরু, এটা আমি বললাম। তাহলে যারা সঙ্গদাস হবে, হুম, যারা টিচার হবে, তাদের উচিত প্রভুপাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করা, আর প্রভুপাদের শিক্ষাটাকে মেনে নেওয়া। আর বাইরে গিয়ে শিক্ষা গ্রহণ করবে না। বাইরে থেকে শিক্ষা গ্রহণ করলে প্রভুপাদের প্রতি আনুগত্য হলো না। ইসকনের প্রভুপাদের গ্রন্থ থেকেই তাকে শিক্ষা নেওয়া উচিত। যদি কোনো ভক্ত বাইরে থেকে শিক্ষা নেয় তাহলে কি হবে? প্রবলেম। তাহলে দেখা যাবে সে আহ সব, ভবিষ্যতে দেখা যাবে সব ভক্তকে নিয়ে বেরিয়ে যাবে, অন্য কোনো সম্প্রদায় চলে যেতে পারে, এটা প্রবলেম হবে। আর প্রভুপাদ আর প্রভুপাদ বলেছেন যে ইসকন হচ্ছে আমার শরীর, আমার বডি। যদি কেউ বলে আমি ইসকনকে মানি না, হুম, ইসকনে কেউ নিন্দা করে, তাহলে সেটা ইনডাইরেক্টলি আমরা প্রভুপাদেরই নিন্দা করছি, আমরা প্রভুপাদকেই ক্ষতি করছি। ইসকনে ক্ষতি করা মানে প্রভুপাদের ক্ষতি করা। ইসকন আর প্রভুপাদ অভিন্ন। প্রভুপাদ নিজেই বলেছেন যে ইসকন হচ্ছে আমার শরীর।
ওকে, এটা ছিল 13 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্ট আছে, বি কোঅপারেটিভ উইথ স্পিরিচুয়াল অথরিটিস। মানে সহযোগী হওয়া। সহযোগী, সহযোগী কার সঙ্গে? স্পিরিচুয়াল অথরিটি মানে কর্তৃপক্ষ। আমাদের কর্তৃপক্ষ যে আছে তাদের প্রতি আমরা সহযোগী মনোভাব রাখা উচিত। এর এখন আমরা প্রথমে আলোচনা করব যে সহযোগী মনোভাব না থাকলে কি কি হয়। মানে সহযোগী, অসহযোগী, নন কোঅপারেটিভ, অসহযোগী আন্দোলন করে তার লক্ষণ কি কি? কি কি লক্ষণ দেখলে আমরা মনে করি যে তিনি সহযোগিতা করছে না? তো তার আমি কয়টা লিস্ট বানিয়েছি, আপনাদের শোনাচ্ছি, নোট করবেন। হয়তো দেখা যাচ্ছে মন্দিরে একটা প্রোগ্রাম আছে, কোনো বিশেষ অনুষ্ঠান আছে, আর তার সঙ্গে সঙ্গে প্যারালাল কোন সঙ্গদাস ওই সময় আর একটা অনুষ্ঠান করছে, এটা অসহযোগিতা হলো, যাতে ওই স্টুডেন্টরা মন্দিরে যেতে পারবে না। সেটা যদি মন্দির থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে করতে পারে, পারমিশন নিয়ে করতে পারে, কিন্তু পারমিশন আর নির্দেশ না নিয়ে ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভাবে আরেকটা অনুষ্ঠান করা হয় সাইডে, তাহলে এটা হলো অসহযোগিতা। তারপরে মন্দির থেকে কোনো সেন্ট্রাল প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে আমাদের ভক্তদেরকে উৎসাহ না দেওয়া, অংশগ্রহণ করার জন্য উৎসাহ না দেওয়া, এটা অসহযোগিতা। আর কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিয়েছে মন্দিরে, তার সিদ্ধান্তের বিরোধী কথা বলা এবং প্রচার করা। আর মন্দির থেকে যে সমস্ত কর্তৃপক্ষ যারা যেগুলো নির্দেশ দিয়েছে, উপদেশ দিয়েছে পালন করার জন্য ক্লাসের মধ্যে, সেগুলো আমরা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট না করা, ক্লাসের মধ্যে প্রয়োগ না করা, যেগুলো বলা হচ্ছে এটা করুন এটা করুন, সেটা না করা, এটা অসহযোগিতা হলো। আর অথরিটিকে সম্মান প্রদর্শন না করা, অসম্মান করা। আর সবচাইতে, তার থেকেও সবচাইতে বড় হচ্ছে যে আমার থেকে অধীনস্থ ভক্তদেরকে আমি অথরিটির সঙ্গে কথা বলতে না দেওয়া। আমরা বলে, তুমি আমাকে না জানিয়ে তুমি মন্দিরে গেলে কেন? হ্যাঁ? আমাকে না জিজ্ঞেস করে প্রভুর সঙ্গে কেন কথা বলেছো? তোমার এত সাহস? হ্যাঁ? তুমি ঘোড়া ডিঙ্গে ঘাস খেতে চাইছো, এরকম মনোভাব রাখা, যে আমাকে না বলে কেউ উপরে যাবে না, প্রভুদের সঙ্গে কথা বলতে পারবে না, সবকিছু আমাকে বলে করতে হবে, এই মনোভাবটা হচ্ছে অসহযোগিতা মনোভাব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এরকম মনোভাব তৈরি হয়েছে কেন? কেন সঙ্গদাসের মধ্যে এই ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে? তার কারণটা কি? তার কারণ হলো হয়তো যে কোনো সময় কর্তৃপক্ষের কোনো আচরণ, ব্যবহার সেই সঙ্গদাস বা টিচারকে খারাপ লেগেছে, তার কোন এরকম মনোমালিন্য সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষ সঙ্গে, তার কথা দিয়ে হার্ট হয়েছে, তার লেগে গেছে, তার কথা হয়তো আঘাত পেয়েছে, তার কথাবার্তা দ্বারা, তার আচরণের দ্বারা আঘাত পেয়েছে, সেটা টিচার প্রকাশ করছে না কিন্তু ভিতরে পুষে রেখেছে, যার ফলে
সে এ ধরনের আচরণ করছে, তখন মন্দির সঙ্গে তার কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব বেড়ে গেছে, বারবার আঘাত খাচ্ছে, যেন দূরত্ব বেড়ে গেছে। প্রথমে হয়তো আঘাত খেলো, আঘাত খাওয়ার পরে সে কোঅপারেশন করছে না, অসহযোগিতা করছে, যার ফলে কর্তৃপক্ষ আবার একটু আঘাত দেবে, তখন ও আর একটু দূরে সরে যাবে, আবার সে বেশি নন কোঅপারেশন করবে, তার জন্য আবার ওর কর্তৃপক্ষ একটু আঘাত করছে, আবার দূরত্ব, এইভাবে দূরত্ব অনেক বেড়ে গেছে, যার ফলে নিরন্তর সে অসহযোগিতা করে চলেছে কর্তৃপক্ষ। তো এর সমাধানটা কি? সমাধান হলো, হুম, যত দূরত্ব বাড়াবেন সমস্যা বাড়বে। হুম, দূরত্ব বাড়তেই থাকবে, আর মনে দুজনে অশান্তি থাকবে, সবসময় মনে অশান্তি, প্রশ্ন থাকবে, উৎসাহ থাকবে না, মেম্বারদেরও ভক্তিটা নষ্ট হয়ে যাবে, আমি যদি নিন্দা করি বা কিছু করি ক্ষতি হবে। তাই জন্য সঙ্গ দাসের উচিত তার যে আঘাত পেয়েছে, কষ্ট হয়েছে, সেটা সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলা উচিত, আলোচনা করা উচিত, আর তাকে বিনম্র ভাবে, আর সুরে জিজ্ঞাসার সুরে বিনম্র ভাবে প্রশ্ন করা উচিত, জিজ্ঞাসা করা উচিত যে আপনি এরকম এরকম করলেন, আমার প্রতি আচরণ আমার খুব খারাপ লেগেছে, এটা আপনি কেন করলেন, এর কারণটা কি? এইভাবে আলোচনা করে নিলে হম তখন দূরত্বটা কেটে যাবে। ধীরে ধীরে অথরিটি হয়তো স্বীকার করবে যে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না, যা কিছু কিছু বলবে, যাতে দূরত্ব কম হয়ে যাবে, আর বাপাস আনন্দে থাকতে পারো, নাহলে আনন্দ থাকবে না, অশান্তি থাকবে। এইসব যে অসহযোগিতা করি আমরা, তো বৈকুণ্ঠ পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ থাকবে না, এই জাগতিক টেনশনের মতোই জীবনটা কাটাতে থাকবে। এটা হচ্ছে আহ অসহযোগী হওয়া। হম, হরে কৃষ্ণ। এখানে আমরা আজকে আলোচনা করলাম 10, 11, 12, 13, 14, 5টা কোয়ালিটি আলোচনা করলাম। হম, প্রশ্নগুলো শুনিয়ে দিচ্ছি আমার, এগুলো পরে বললাম। ছাব্বিশ নম্বর প্রশ্ন, শিল প্রভুপাদের প্রতি আনুগত্য মানে কি? আনুগত্য না থাকলে কি কি হতে পারে, আমরা আলোচনা করলাম। 27 নম্বর, ইসকন বা ভক্তিভিক্ষু মেম্বারদের জীবনে শিল প্রভুপাদের গুরুত্ব কি? অ্যাকচুয়ালি শিল প্রভুপাদের গুরুত্ব কি এটা আমরা আগে বলে ফেলেছি, আর আনুগত্য মানে কি এটা পরে বলেছি। আনুগত্য না থাকলে কি কি হতে পারে এটা আরো পরে বলেছি। 28 নম্বর প্রশ্ন, একজন সঙ্গদাস কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না থাকলে কি কি হতে পারে, সেটা পুরো আমি লিস্ট বলেছি কি কি হতে পারে। 29 নম্বর, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না থাকার কারণ কি, কেন সহযোগী মনোভাব নেই, আর তার সমাধান কি, এটাও আমরা জানতে। এই পর্যন্ত 29 নম্বর পর্যন্ত আপনারা প্রশ্ন উত্তরগুলো লিখে রেডি করবেন। হুম হুম, প্রায় শেষ হতে চলেছে, আর 4-5টা কোয়ালিটি আরো আছে, যেটা পরে আমরা আলোচনা করব, আর 4-5টা প্রশ্ন আছে আরো পরে এড হবে। গ্রুপের মধ্যে প্রশ্ন তো ফেলা আছে, আপনারা অবশ্যই দেখেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে 32টা প্রশ্ন আছে, তার মধ্যে 29টা প্রশ্ন আজকে কমপ্লিট হয়েছে। এটা আপনারা খাতা তৈরি করবেন সবাই, ওর মধ্যে প্রশ্ন উত্তর লিখবেন, এরকম পরীক্ষা হবে। এটা যখন শেষ হয়ে যাবে, হয়তো দেখা যাবে 1 সপ্তাহ মধ্যে শেষ হয়ে যেতে পারে, আগামী সপ্তাহে শেষ হলে পরে 1 সপ্তাহ পরে আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা, কারণ পরীক্ষা দেরি করলে সবাই ভুলে যাবে, পরে কিচ্ছু মনে থাকবে না, তখন আপনারা পরীক্ষা দিতে পারবেন না।
সরাসরি সে সঙ্গে সঙ্গে করে ফেললে ভালো, যখনই ক্লাস শেষ হবে তারপরে আমরা টেস্ট নিয়ে নেবো। এটা সিম্পল টেস্ট হবে, কোনো টেনশন করার নেই, ভয় পাওয়ার কিছু নেই। ओके। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আহ, এখন আপনারা সকলে আনমিউট করতে পারেন, আনমিউট করে বলা থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ। ও আচ্ছা আজকে হরে কৃষ্ণ বলুন। বাবু, হ্যাঁ ও বলুন। আজকে রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন প্রভু, মানে আমাদের এখানে একটু ডিস্টার্ব হচ্ছিল সাউন্ডের। তো আচ্ছা, হ্যাঁ প্রভু, অবশ্যই রেকর্ডিং আপলোড হয়ে যাবে, যদি ঠিক আজকে রাত্রে আপলোড হয়ে যায় কালকে দিয়ে দেবো। হ্যাঁ প্রভু। আর আচ্ছা, কত ভক্ত এসছে আমাদের দেবদাস প্রভু? আপনার ওখান থেকে কয়জন আছে? বাঁকুড়া বরজোড়া থেকে একটু দেখুন তো লিস্টের মধ্যে। তো কর্তৃপক্ষের প্রতি যদি সন্দেহ থাকে, তার জন্য আমাদের এই অসহযোগিতা, সহযোগিতা না করে, তার মানে কোনো ব্যাপারে সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সন্দেহ আমরা পোষণ করে রাখবো না। এই সন্দেহ হৃদয়ের মধ্যে পোষণ করে রাখলে ক্ষতি হবে। যেমন এটা শ্রীগালের গল্প আমরা আগের দিন একদম প্রথম প্রথম যে আলোচনা, সেখানে আলোচনা হচ্ছিল শ্রীগালের গল্প, যে আমরা একটা মানুষ শ্রীগালকে লুকিয়ে রেখেছে কোর্টের ভিতরে, সে শ্রীগাল তার মাংস খেয়ে ফেলেছে, সে মরে গেছে। কিন্তু উম সেরকম যদি আমরা সন্দেহটাকে পোষণ করে রাখি, তো সন্দেহ আমাদের ভেতরে যদি থাকে আমাদের ভক্তি জীবনটাকে খেয়ে নষ্ট করে দেবে। তাই জন্য আহ সন্দেহটা যদি আমরা প্রকাশ করি তো কষ্ট হবে, একটু কষ্ট হবে, কিন্তু মারা যাবো না। তাই জন্য অবশ্যই আমাদের সন্দেহটা প্রকাশ করা উচিত। আর এটা হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন। ডিফারেন্স অফ অপিনিয়ন, প্রভুপাদ বলেছেন যে দুইজন ভক্ত মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, এটা কোনো দোষের নয়। ইভেন গোলক বৃন্দাবনেও ডিফারেন্স থাকে, মতভেদ থাকা কোনো দোষ নয়। মতভেদ গোলক বৃন্দাবনেও আছে, বৈকুণ্ঠেও আছে। কিরকম মতভেদ? আমি আজকে কৃষ্ণকে মালা পরাবো, ঠিক আছে, তো একজন ভক্ত বলছে আমি চম্পক ফ্লাওয়ারে মালা পরাবো, আর একজন বলছে না, কৃষ্ণকে আমি গোলাপ ফুলের মালা পরাবো। তো এটা যে মতভেদ, এই মতভেদটা ভালো, এটা খারাপ না। কেন? দুইজনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা। তো এখানে যদি মতভেদ থাকে ভক্তের মধ্যে, সেটা দোষের নয়, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে কৃষ্ণ প্রচার, ভগবানকে খুশি করা, প্রভুপাদকে খুশি করা, তাহলে কোনো দোষ নেই। মতভেদ থাকতে পারে কিন্তু আমরা ঝগড়া করব না। মতভেদ থাকতে পারে কিন্তু ঝগড়া করব না, এটা মনে রাখবেন। মত ভিন্ন থাকাটা বৈচিত্র্যের মধ্যে একতা। ভিন্ন মতাবলম্বী কিন্তু সবাই একসঙ্গে আনন্দে শান্তিতে থাকবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আহ, একজন বলতে পারে যে প্রোগ্রামটা এরকম হবে, কীর্তন, আরেকজন বলছে না প্রোগ্রামটা এরকম হবে। ঠিক আছে, তর্ক বিতর্ক হবে, তারপরে যা সমাধান হবে, ফাইনাল ডিসিশন হবে, সেটা সবাইকে ফলো করতে হবে। মত প্রকাশ সবাই করতে পারে ভিন্ন ভিন্ন, কিন্তু মেজরিটি যখন পাস হয়ে যাবে ডিসিশন, তখন মাথা নত করে সবাই মেনে নেবে। কিন্তু জড় জগতে কি হয়, যাদের অহংকার বেশি, না আমার কথাটা কেউ শুনলোই না, সবাই নিজের কথা বলছে, আমার মতটা পাস হলো না, এই জন্য আমি আর যাবো না প্রোগ্রামে, আমি ওই প্রোগ্রাম অংশগ্রহণ করবো না, যেহেতু আমার কথা চলছে না। এইটা হচ্ছে অহংকার, এটা ঠিক না। এগুলো হচ্ছে মতভেদ, অথরিটি সম্বন্ধীয় কথাগুলো। আর আরেকটা হচ্ছে আমাদের রাধারমন মহারাজ, একবার আমরা পরিক্রমা করতে গেছি বৃন্দাবনে, 84 কোষ পরিক্রমা। ওখানে মহারাজ একটা কথা বলেছিলেন, কেন 84 কোষ পরিক্রমাতে প্রতিদিন প্রচন্ড প্রবলেম হয়। অনেক সময় ইলেকট্রিসিটি নেই, সারা রাত আমরা অন্ধকারে ঘুমাচ্ছি, বা কোনো সময় জল নেই। হ্যাঁ, স্নান করতে গেছি জল পড়ছে না, বা খাবার একটার সময় আসার কথা, সেটা 5টার সময় খাবার গাড়ি ঢুকছে। প্রবলেম তো অনেক থাকে, এটা মানেই হচ্ছে পরিক্রমা মানে প্রবলেম, তপস্যা, কষ্ট করা। এবার মহারাজ কি বলছে, যে আপনারা কি ইউ ট্রাই টু বি পার্ট অফ সলিউশন, নট পার্ট অফ প্রবলেম। মানে দুটো দল আছে,
একটা হচ্ছে প্রবলেমের দল, একটা হচ্ছে সলিউশনের দল। কিছু ভক্ত আছে যারা সেবা করছে, সমাধান করছে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে কিছু ভক্ত। আর কিছু ভক্ত প্রবলেম নিয়ে আলোচনা করতে ব্যস্ত আছে। তো আপনার কোন দলে থাকবেন? প্রবলেম আলোচনা করছে সেই দলে থাকবেন, না প্রবলেম সলভ করছে সেই দলে থাকবেন? তো বি পার্ট অফ বি পার্ট অফ সলিউশন, নট টু বি পার্ট অফ প্রবলেম। প্রবলেমের দলে ঢুকবেন না, সলিউশনের দলে ঢুকতে হবে। প্রবলেমকে নিয়ে সমালোচনা করলে কোনো লাভ হবে না। প্রবলেমটা নিয়ে যদি আমরা সলভ করতে পারি তাহলে কিছু লাভ হবে। তারপর আহ বাস এই কটা বললাম আমি। ওই সহযোগিতার এইসব আসছে পয়েন্ট গুলো। হরে কৃষ্ণ।